বাট তোমাদের প্রোগ্রামিং এর কোর্স আরো আছে, ঠিক আছে? কামিং সেমিস্টার একটা প্রোগ্রামিং এর কোর্স আছে। সো সেকেন্ড সেমিস্টারে কি বলছেন? প্রোগ্রামিং এর চাপের ভাষ্য সিএর ভিতরে শোনো, অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম নিয়েছি, সিস্টেমের কোনো টেনশন নাই। এই জন্য না, এই যে সবগুলো প্রোগ্রামিং এর বেসিক একই, সেটা প্ল্যাটফর্ম চেঞ্জ হতে পারে, ঠিক আছে? সি প্লাস প্লাস গুলো অথবা জাভা হবে, বাট সেখানে তোমার এটা নিয়ে তুমি কখনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম নিয়ে চিন্তা করো, কোন ল্যাঙ্গুয়েজে কাজ করছি। প্রোগ্রামিং টেকনিক তোমাদের সবাই টপিকগুলো আছে একটা প্ল্যাটফর্ম বিভিন্ন কিছু কাজের জন্য পৃথিবীতে আসছে, বিভিন্ন কাজের উপযোগী করে একটা কম্পাইলার তৈরি করা হচ্ছে। সি যে কাজে ব্যবহার করা হয় আমরা সে কাজে ব্যবহার করবো, রিয়েল লাইফে অ্যাপ্লিকেশন আমরা সি অ্যাপ্লিকেশন সি কাজে করবো, ঠিক একইভাবে জাভার অ্যাপ্লিকেশন জাভার কাজে করবো, ঠিক আছে? বাট আমাদেরকে যেসব ফ্লেভার দেওয়া হবে সেই ফ্লেভারগুলো আমাদেরকে এনে দিতে হবে, কারণ ওগুলো বিশেষ কিছু কাজের জন্য তৈরি করা হয়। জাভা দিয়ে যে কাজগুলো করা হয় সেই কাজগুলো আমরা জাভা দিয়ে করবো, বাট তোমাকে প্ল্যাটফর্মটা তোমার কন্ট্রোলে থাকতে হবে। প্রোগ্রামিং টেকনিক পৃথিবীতে সবই এক, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আলাদা হতে পারে, আর ল্যাঙ্গুয়েজ শেখা তোমাদের জন্য কোনো ব্যাপার না। টেকনিক ইজ ইম্পর্টেন্ট। তুমি কোন টেকনিক তোমার মধ্যে আসছে কিনা, টেকনিক যদি তোমার মধ্যে আসে তাহলে তুমি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারবে। আগে তোমরা দেখো যে তোমরা আসলে প্রোগ্রামিং করতে পারবে কিনা, সেটা যে ল্যাঙ্গুয়েজে হোক। পাইথন করবা না, জাভা করবা না, সি শার্প করবা, এগুলো নিয়ে মাথা ঘামাবে না, এগুলো খুব ফানি ব্যাপার, ইজি। ওগুলো জাস্ট তোমার ইউটিউবে ভিডিও তুমি 2-3 দিন দেখবা, এখানে কিভাবে ফলো থাকে, ওখানে কিভাবে লেখে, এটা কিভাবে ওপেন করে, ওটা কিভাবে ওপেন করে, দেখবা যে আমি নেক্সট সেমিস্টারে তোমাকে জাভাতে কনভার্ট করে দেবো, তোমার 1 ডে লাগবে। আমি এখনই রেখে দেবো, আমি জাভা ক্লাস করি না, এটা কোড ব্লক ওপেন করবো, ওটার উপরে ওদের নেট বিড হবে, দেখবো যে ওখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, একই ভেরিয়েবল, একই লুপ, একই সব কিছু। শুধুমাত্র তোমার প্রেক্ষাপটটা আলাদা, কোন প্ল্যাটফর্মে, কোন অপারেটিং সিস্টেমে, কোন এডিটরে কাজ করবো সেটা আলাদা। দেখো, এখন আমরা কোনো লজিক্যাল বিষয় দেখবো না, জাস্ট একটা সির একটা ইম্পর্টেন্ট ফেজ পয়েন্টার প্রোগ্রামিং, এটা দেখবো, ঠিক আছে? আমরা বলছি না সি প্রোগ্রামিং সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোথায়, বলুন কি? সিস্টেম অ্যাপ্লিকেশন, তাই না? বলছি আগে সিস্টেম ডেভেলপমেন্টে। কেন সি তো সিস্টেম প্রোগ্রামিং এ ব্যবহার করা হয়, আমরা সবাই জানি। নিউ কভার হলো তো তুমি এইচএসসি থেকেই জানো, তোমার কি একেবারে পড়াশোনা করেনি আইসিটি ইন্টারমিডিয়েট? তো আইসিটির বই আমার কাছে গিফট আসে, আমি দেখছি আছে, এই কথা লেখা আছে সুন্দর করে বাংলাতে। সি ইজ ভেরি ইউজফুল ফর সিস্টেম ডেভেলপমেন্ট, সিস্টেম ইঞ্জিনিয়ারিং, খুব সুন্দরভাবে লেখা আছে। সো 2 লাইন বললো আমি এটা জানি, এখন এটা বলতে পারবো সিস্টেম ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ডিটেলস জানি না, ওটা আলোচনা হয়ে যাবে। তো যেহেতু সি প্রোগ্রামিং কে ম্যাক্সিমাম ক্ষেত্রে সিস্টেম ইঞ্জিনিয়ারিং এ ব্যবহার করা হয় কিংবা সিস্টেম প্রোগ্রামিং এ ব্যবহার করা হয়, এবং সি প্রোগ্রামিং এর সাথে হার্ডওয়্যারের ভালো সম্পর্ক আছে, হার্ডওয়্যার ম্যানেজমেন্টের কারণে সি প্রোগ্রামিং ব্যবহার করা হয়, কিংবা এটা মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানুষের কাছে এবং মেশিনের কাছে দুই দিকে যেতে পারে। ক্লিয়ার? মানুষের কাছে কি, আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম, ট্রুলি হাই লেভেল, ওটা হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি একটা ওয়েবসাইট বানিয়েছি, স্ক্রিপ্ট লিখছি, ওয়েবসাইটটা রান হচ্ছে, আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ওটা আমি, তুমিও বুঝো, আমি বুঝি, এবং ওই ল্যাঙ্গুয়েজটাও আমরা দেখে বুঝি ল্যাঙ্গুয়েজটা কিভাবে লেখা হয়েছে। কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমাদের কোর্সে আসবে, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সংকেতের মাধ্যমে মনে হবে যে এটা সংকেত দিয়ে লেখা হয়েছে, 0-1 দিয়ে লেখা হয়েছে, কিংবা হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে লেখা হয়েছে, ঠিক আছে? ওগুলো হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং, মানে ট্রুলি ওই প্রোগ্রামিং গুলো শুধুমাত্র মেশিন বোঝে, মানুষ শুধু যে লিখেছে সে বুঝবে, আর তুমি নর্মাল রিড করে কিছু বুঝবে না, ঠিক আছে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে কি, আমরা যে ভাষায় কথা বলি কাছাকাছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আমরা যখন এখানে টাইপ করি প্রোগ্রামিং এ, হেল্পিং এ, যখন আমরা যখন কোড ব্লকে টাইপ করি তখন আমরা ইন্টিজার আইএনটি লিখি, কাছাকাছি না, হিউম্যান ল্যাঙ্গুয়েজের কাছাকাছি। যে আমি লিখছি আইএনটি, কিন্তু বলতেছি ইন্টিজার, প্রথম তিনটা ওয়ার্ড তো মিলেছে, না মিলেনি? মিলেছে। তাহলে ইন্টিজার x = 5, দেখো তো এটা কি বোঝা যায় না যে
x একটি ইন্টিজার টাইপের ভেরিয়েবল যার মান 5 এর মান 5 দেওয়া হয়েছে বুঝা যায় সো এটা হাই লেভেল তো সি প্রোগ্রামিং এ এটাকে মিড লেভেল বলা হয় কেন কিছুটা মিডই ইন্টিজারে শর্ট করা হয়েছে x = 5 তুমি ল্যাঙ্গুয়েজের প্যাটার্নটা জানো বলে বুঝতে পারতেছো যে x একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এই জন্য এটা মিড কথা বুঝে গেছে আচ্ছা সি প্রোগ্রামিং এর মিড লেভেল বলা হয় কেন কারণ সি প্রোগ্রামিং এ আমরা যে কোডগুলো লিখি এই কোডগুলো আমি কম্পাইল করে আমি মেশিনে সেটআপ করতে পারি ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইসে সেটআপ করতে পারি ঠিক আছে এবং সেই সেটআপের কারণে সেই মেশিনগুলো সক্রিয়ভাবে কাজ করতে পারে যেমন ধরো অটো পাইলটের প্রোগ্রামগুলো সাধারণত সি প্রোগ্রামিং এ করা হয় যেগুলো এয়ারক্রাফট চলে অটো পাইলটিং প্রোগ্রাম এগুলো ইনস্ট্রাকশন সিতে লেখা হয় মাইক্রোওভেন ওভেন লিড এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল সলিউশনগুলো যেগুলো মেশিনারিজ দিয়ে হিউম্যান হ্যান্ড তৈরি করা হয় এগুলো ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে সাধারণত মিড লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে করা হয় অথবা লো লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে করা হয় তো এই ধরনের একটা পপুলার ল্যাঙ্গুয়েজ সি এখন পয়েন্টার প্রোগ্রামিংটা সিতে জরুরি এই জন্য যে মেশিন ওরিয়েন্টেড প্রোগ্রামিং গুলো হচ্ছে তোমার ডিভাইস কনস্ট্যান্ট হয় মানে সাইজে ছোট হয় ওর পরে ছোট ঘড়ির মধ্যে প্রোগ্রাম সেট করতে হবে সেটা স্মার্ট ওয়াচ হয়ে যাবে ওর মধ্যে প্রসেসিং করার ক্যাপাসিটি থাকবে ও প্রসেস করে তোমার টেম্পারেচার বলতে পারে তুমি কত কিলোমিটার হাঁটতে বলতে পারে না এগুলো কিন্তু তুমি ইচ্ছা করলে ঘড়িটাকে এত বড় করতে পারো না বুঝতে পারো দ্যাট মিন্স ধীরে ধীরে সবকিছু কম্পাইল ন্যানো টেকনোলজির দিকে যাচ্ছে তো এই জন্য সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে মেমোরি ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট মেমোরির অনেক দাম সাইজ যেন বড় না হয় তো মেশিন ধীরে ধীরে ছোট করা হচ্ছে বড় করা হচ্ছে না কথা বুঝে গেছে ব্যাপারটা এই জন্য পয়েন্টার প্রোগ্রামিং যে কাজটা করে যে সি প্রোগ্রামিং এর তোমাদেরকে ধীরে ধীরে একটু মেমোরি ম্যানেজমেন্ট এবং অ্যাড্রেস ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতে হবে আমি যদি তোমাকে বলি যে বনানীতে স্কলার্স ইউনিভার্সিটিতে আমার সাথে দেখা করো তাহলে তুমি যদি কুষ্টিয়া থেকে কিংবা কুমিল্লা থেকে আসো তাহলে তুমি প্রথমে ঢাকা শহরে আসবা তারপরে বনানী খুঁজে বের করবা তারপরে বনানী আসার পরে তুমি একটা একটা করে রোড খুঁজবা আর প্রতিটা বিল্ডিং এর সামনে দেখবা স্কলার্স ইউনিভার্সিটি কিনা এছাড়া কি তোমার হাতে কোনো রাস্তা আছে যদি তোমার কোনো গাইড না থাকে ফাইনালি তুমি একদিন খুঁজে পাবা লাখ ভালো থাকলে প্রথমেই পাইছো আর লাখ খারাপ থাকলে হয়তো 10,000তম বিল্ডিংটা 10,000তম ফ্ল্যাটটা স্কলার্স ইউনিভার্সিটি হবে কিন্তু তোমাকে যখন অ্যাড্রেস দিয়ে দেওয়া হলো যে তুমি হচ্ছে 40 রেভলিউশন টাওয়ার দ্যাট ইজ তুমি প্রথমে কি করলে শর্টিং করলে আগে প্রথমে বনানীতে আসলা আসার পরে তুমি কামাল আতাতুর্ক এভিনিউতে আসলা তারপরে তুমি 40 নম্বর বিল্ডিং খুঁজে পেলা তুমি যদি 20 নম্বর বিল্ডিং থাকে তোমার কাছে তাহলে জিনিসটা তোমাকে আপে যেতে হবে তোমার কাছে যদি 60 নম্বর বিল্ডিং তোমার সামনে থাকে তাহলে বুঝতে ব্যাকে যেতে হবে দ্যাট মিন্স তুমি একটা গাইডলাইন পাচ্ছ অ্যাড্রেস ইজ এ গাইডলাইন তাহলে অ্যাড্রেস থাকলে আমরা সহজে কোনো মানুষকে খুঁজে পেতে পারি নর্মালি বাস্তব জীবনে কিছু লাগে না ভালো করে লাগে না বাস্তব জীবনে তাই হয় ক্লিয়ার ব্যাপার বুঝে গেছেন এখন আসো কম্পিউটারে কত ধরনের মেমোরি আছে বলতো প্রাইমারি মেমোরি বলতো প্রাইমারি মেমোরি কোনটা যেটা সিস্টেম রাখি স্যার RAM সেকেন্ডারি মেমোরি হার্ড ডিস্ক ROM HDD এগুলো ঠিক আছে প্রোগ্রাম যখন কম্পাইল হয় সাধারণত তুমি যখন গেম খেলো কিংবা তুমি যখন কোনো কমান্ড কম্পিউটারকে দাও কম্পিউটারের আউটপুট দেয় যদি সেটা চিরস্থায়ীভাবে সংরক্ষণের কোনো প্রয়োজন না থাকে ডাটাবেজে যদি ডাটা রাখার প্রয়োজন না থাকে কিংবা তোমার ইনস্ট্রাকশনটা কিংবা ভ্যালুটা কম্পিউটারে সেভ করে রাখার প্রয়োজন না থাকে তাহলে সেই ধরনের ক্ষেত্রে প্রাইমারি মেমোরি ব্যবহার করা হয় তুমি যতক্ষণ পর্যন্ত রানিং আছি তুমি যখন ফেসবুকটা চালাচ্ছ তখন কিন্তু তুমি শুধু চালাচ্ছ অনেকগুলো ছবি দেখতেছো অনেকগুলো পেজ ভিজিট করতেছো তুমি কিন্তু র্যামের মধ্যে আছো আমার কথা বুঝে গেছে এরপরে তুমি কি কোনো ছবি ডাউনলোড করো তাহলে তোমার সেকেন্ডারি মেমোরিতে যাচ্ছে তার আগে কিন্তু যাচ্ছে না তুমি যখন পার্মানেন্টলি কোনো পোস্ট সেভ করতেছো তখন সেটা সার্ভার সেকেন্ডারি মেমোরিতে যাচ্ছে আদারওয়াইজ তুমি যতক্ষণ পর্যন্ত এটা ভিজিট করতেছো ভিডিও দেখতেছো অডিও শুনতেছো সব কিছু কিন্তু র্যামের মধ্যে প্রাইমারি মেমোরির মধ্যে থাকতেছে তার মানে যে অনেকে যে বলে স্যার মোবাইলে র্যাম বেশি হলে স্পিড বেশি রেখে ওই তো না হলে তো স্পিড পাবেই না তুমি অনেকগুলো ভিডিও ওপেন করেছো অনেকগুলো ছবি ওপেন করছো অনেকগুলো গেম খেলতেছো একসাথে তাহলে তোমার র্যাম কম থাকলে তো তুমি অনেকগুলো কাজ করতে পারবে না চালাইলে তো জানো অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছে লিপ অফ লিপ হিসেবে লাস্টিং
ফাস্ট হবে ক্লিয়ার দ্যাট মিন্স মেমোরি এরকম মেমোরি বাস তুমি একটা জব দিচ্ছ সে একটা করে যাবে একটা করে যাবে তোমাকে কিন্তু সবগুলো জবই পারফর্ম করবে তো পারফর্ম করার সময় তুমি যদি একটা ফুল অকুপাইড করে দাও তাহলে ফুল অকুপাইড থাকবে তার মানে কি তুমি লাস্টে যেটা ক্লিক করলা এখানে একটা ক্লিক করলা এই ক্লিকটা কি হবে স্লো হয়ে যাবে কেন হয়ে যাবে কারণ কত পেন্ডিং জব আছে ওটাকে স্লো হবে মোবাইল স্লো হয়ে গেছে কম্পিউটার স্লো হয়ে গেছে তো সে একটা করে প্রসেস করে তো র্যাম বেশি থাকলে কি হবে তোমার অনেকগুলো ইনস্ট্রাকশন সে একবারে নিতে পারবে অনেকগুলো মেমোরি সে প্রসেস করতে পারবে ঠিক আছে আচ্ছা প্রসেস করে কি কম্পিউটারে মোবাইলের প্রসেসর প্রসেসর কোথায় আছে অ্যারিথমেটিক লজিক ইউনিট আছে প্রসেস ইউনিট আছে সিপিইউ আছে এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে কন্ট্রোল করে কি অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড অথবা উইন্ডোজ অথবা লিনাক্স এগুলো সবগুলো একটা অপারেটিং সিস্টেম তাদের একটা অপারেটিং সিস্টেম এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে প্রসেস করে এটা হচ্ছে কম্পিউটারের পূর্ব ইতিহাস অ্যাকচুয়ালি তোমার কম্পিউটার শুরু থেকে শেষ পর্যন্ত এখন খুব বেশি পরিমাণে রেগুলেশন হয়নি শুধুমাত্র ম্যানেজমেন্ট সিস্টেমগুলো চেঞ্জ হচ্ছে ইউটিলিটিগুলো চেঞ্জ হচ্ছে বাট টেকনোলজি কিন্তু একই আছে কিছু হার্ডওয়্যার চেঞ্জ প্রথম দিনের কম্পিউটারটাও ছিল হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অ্যারিথমেটিক লজিক ইউনিট কন্ট্রোল ইউনিট প্রসেস ইউনিট আজকের দিনে মডার্ন কম্পিউটারও তিনটে ইউনিটই আছে শুধুমাত্র অপারেটিং সিস্টেম এসে আর মাইক্রো প্রসেসর এসে এটাকে মডার্ন কম্পিউটার রূপান্তরিত করে ঠিক আছে এখন আসুন এই যে ব্যাপারটা হচ্ছে তারপর মেমোরি ম্যানেজমেন্ট এখন আমি একটু আগে বললাম যে যদি আমি কোনো কারণে অ্যাড্রেস জানতে পারি তাহলে আমার জন্য আমার ব্যক্তিগতভাবে আমার জন্য ফাস্টার হয় ঠিক একইভাবে তোমার কম্পিউটারের জন্য ফাস্টার হয় তুমি একটা হেভি ডিউটি গেম তৈরি করতেছো তোমার গেমটা মার্কেট পাবে কিনা সেটা ডিপেন্ড করতেছে যে তুমি কতটুকু রিসোর্স আনবে এখনকার যুগে কেউই আমাদের মোবাইলে ভারী কোনো অ্যাপস কিংবা ভারী কোনো সফটওয়্যার ইনস্টল করতে চায় না যদি সেটা আমাদের সিস্টেমটাকে নষ্ট করে এখন তোমার একটা অ্যাপস দরকার সফটওয়্যার দরকার কিংবা তোমার একটা ইউটিলিটি সফটওয়্যার দরকার তার জন্য তোমাকে 1 লাখ টাকা দিয়ে আইফোন 13 কিনতে হবে তাহলে কিনবা আইফোন 13 যার কেনার দরকার আছে সে এমনি কিনে ওই কাজ করার জন্য কিনবে না যে আইফোন 13 কিনে সে হয়তো তার জীবনে কোনো টেকনিক্যাল কাজই করে না তারপর কিনে কিন্তু রিয়েলি যখন আমরা যখন কোনো কারণে কিনি তখন আমরা মাপ খুঁজি যে আমি এই কাজটা করার জন্য এটা কেন করবো বুঝা গেছে যদি কোনো কারণে মোবাইলকে আমরা আবিষ্কার না হতো তাহলে পৃথিবীতে মোবাইলের ব্যবসাই চলতো না আর এই মোবাইল আবিষ্কার না হলে এই ডিএসএলআর কোম্পানি বন্ধ হয়ে যেত না নিকন অফ হয়ে গেছে বুঝলে ডিএসএলআর কি ক্যামেরা এই ক্যামেরার আদি কোনো কোম্পানি পৃথিবীতে নাই সব নাই হয়ে গেছে মোবাইলের কারণে এবং যতটুকু আছে এতটুকু নাই হয়ে যাচ্ছে খুব দ্রুত স্যার কক্সবাজারে গেছিলাম স্যার আচ্ছা বলছিল ভাই ছবি তুলে দিয়েছিলাম তার ছবি তুলে দিয়েছি স্যার সেম ঘটনা ডিএসএলআর কে বলতো যে ছবি তুলে জায়গায় কি আর শারিয়ার তো 13 স্যার এত মারাত্মক স্যার ডিএসএলআর ফেলছে না তারপরে ডিএসএলআর এখনো হ্যাবিলিটি কাজের জন্য ডিএসএলআর ক্যামেরায় ছবি না তুলে সেই ছবির কম্পিউটার সিস্টেমে গ্রাফিক্স আনা যায় না ডিফিকাল্ট কারণ হচ্ছে কম্পিউটার সিস্টেম যে কাজটা করে এটা হচ্ছে প্রসেস ইমেজ প্রসেস কালার তোমরা যখন আরো 8GB সম্পর্কে আরো প্রোগ্রামিং শিখবা তখন বুঝতে পারবে কালারেরও প্রোগ্রাম হয়ে আছে আমি যে কালারটা কম্পিউটার দেখতে হচ্ছে রেড এটা নট রেড এটা প্রোগ্রামেটিক্যালি রেড এটার ভিতরে আরো ফাংশন আছে কিছু ঠিক আছে এখন আসুন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে এই স্পিড যখন আমি একটা অ্যাপস ইনস্টল করেছি কিংবা গেম ইনস্টল করেছি কিংবা ইউটিলিটি সফটওয়্যার চালাচ্ছি তার সেটা ফাস্টার হবে যদি আমি ওই কম্পিউটারে ওই 2GB র্যাম কিংবা 4GB র্যাম কিংবা 8GB র্যামের মধ্যে এতগুলো জায়গা আছে এই জায়গাগুলোর মধ্যে আমি ইজিলি ওই স্থানে যেতে পারি বুঝতে গেছে আমি যখন কম্পিউটারকে বলি ইন্টিজার এক্স এটা বলার সাথে সাথে এই কম্পিউটারের টোটাল মেমরি ম্যানেজমেন্ট আছে যার র্যাম যত বেশি তার মেমরি ম্যানেজমেন্ট কিন্তু তত বড় ঠিক আছে কম্পিউটার মেমরি কিভাবে থাকে যেন এভাবে থাকে এভাবে থাকে দ্যাট মিন্স সিকুয়েন্সিয়ালি এভাবে প্রতিটা ব্লকে একটা করে ডাটা থাকে সিঙ্গেল ডাটা থাকে যখন আমি ইন্টিজার এক্স ডিক্লেয়ার করলাম কম্পিউটারে কোন অংশে তোমার জন্য 4 বাইট অ্যালোকেট হলো এটা কিন্তু তুমি জানো না এটা জানার কোনো উপায় নেই কারণ এটা অপারেটিং সিস্টেম র্যান্ডমলি তোমার জন্য অ্যালোকেট করছে
শুধু অপারেটিং সিস্টেম তুমি যখন ফেসবুক সার্ভারে কাজ করতেছো ওই সার্ভারের মধ্যে থাউজেন্ডস অফ পিপল লগ ইন করেছে, সবার জন্য কিন্তু মেমোরি ইউজ হচ্ছে। সো এটা র্যান্ডমলি অ্যালোকেটেড মেমোরি। এখন এই যে ইন্টিজার x তোমাদের অ্যালোকেট করলো, কম্পিউটারকে যখন তুমি আবার বলো ইন্টিজার y, কম্পিউটার র্যান্ডমলি কোন একটা জায়গা তোমার জন্য অ্যালোকেট করলো। এখন প্রোগ্রামিংটা বোঝার চেষ্টা করো, এটা তোমার র্যাম, তোমার জন্য দুইটা জায়গা বরাদ্দ হয়েছে। এই দুটো জায়গায় তোমার অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা চিনে কেন? বিকজ দেয়ার ইজ আইডেন্টিফিকেশন নাম্বার। সেখানে কোনো একটা আইডি দিয়ে রাখছে, এটা একটা আইডি, এটা একটা আইডি দিয়ে রাখছে, আমি তো খুঁজে পেতো না। কম্পিউটারকে কিন্তু তোমার একটা কোডের বিপরীতে কম্পিউটারকে অনেক কাজ করতে হচ্ছে, বোঝার চেষ্টা করো। কন্টিনিউ করা যাবে, সাইলেন্ট থাকো। সাইলেন্ট এই বোর্ড দেখতে পাচ্ছ পিছন থেকে? ক্যামেরা দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ ক্যামেরা দেখা যাচ্ছে না, একটু এখন এদিকে করে দেখা যাচ্ছে? একটু ক্যামেরাটা একটু এদিক ঘুরে আসবে তো সাইডে, একটু হ্যাঁ ব্যাস। আচ্ছা এখন তোমার জন্য কিন্তু কম্পিউটারকে অনেক কাজ করতে হচ্ছে, ঠিক আছে? এখন এই প্রোগ্রামের মধ্যে দেখো তুমি বলছো হচ্ছে x = 5। এটা যখন তুমি কম্পিউটারকে বলছো কম্পিউটার x কোথায় আছে, এটা পুরো সার্কেলের মধ্যে তার যদি এখানে টোটালি ফর एग्जांपल তোমাকে আমি বললাম যে 10 কে সেল থাকে, তাহলে প্রতিটা সেল সে খুঁজে বের করেছে x কোথায় আছে, তারপরে সে এখানে ঢুকে x = 5 লিখেছে, ঠিক আছে? কথা বুঝতে পারছো ঘটনাটা? তার মানে কম্পিউটার এরকম একটা হাত দিয়ে বসায় দেয়নি। আমার কথা বুঝে গেছে ব্যাপারটা? সো আমি এরকম করে এখানে লিখতে পারছি, কম্পিউটার বলে লিখতে পারে না, সে একটা সিস্টেমের মধ্যে দিয়ে লিখেছে। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি এখন ধীরে ধীরে র্যাম বড় হয়ে যাওয়ার কারণে 8GB 16GB হয়ে যাওয়ার কারণে টেকনোলজিতে পয়েন্টার প্রোগ্রামিং এর জনপ্রিয়তা বাড়তে শুরু করছে। তাহলে নরমালি আমরা যে কাজগুলো করি, তোমরা এতদিন যে প্রোগ্রামিংগুলো করছো এই প্রোগ্রামিংগুলো যদি পয়েন্টার দিয়ে করো দেখো যে তোমার কম্পাইলেশন টাইমটা একটু কমে আসছে, দ্রুত আউটপুট আসবে। যদিও বা এত মডার্ন কম্পিউটারে তুমি ছোট প্রোগ্রাম লিখে খুব একটা টের পাবে না, তো তারপরে কম্পাইলেশন টাইম চেক করতে পারবা যে একটু কম সময় লাগছে। তো এটা হচ্ছে মূল টেকনোলজি। এরপরে যখন আমি বলবো y = x, তখন তার কষ্ট আরো হয়। সে কি করে, y কে খুঁজে বের করে, তারপর x কে খুঁজে বের করে, তারপরে 5 টাকে নিয়ে যায় আবার এখানে বসায়। সো দ্য বিগ জব। কিন্তু আমি যদি ঠিক এই কোনোভাবে এই কাজটা বলতে পারতাম y = 40, অ্যাড্রেসটা লিখে দিলাম, ঠিক আছে? তাহলে কি হলো, এই y জানে যে এটা অ্যাড্রেস, ওই অ্যাড্রেসে যাবে আর ঘুরবে না। সে খুঁজবে না, সে তার পাথ অনুযায়ী সে ওই পারফেক্ট 40 নম্বর লোকেশনে যাবে এবং সেখানে ভ্যালুটা নেবে। এইভাবে প্রোগ্রামিংটা করলে কম্পিউটারের জন্য ইজি হবে। অ্যাকচুয়ালি এই প্রোগ্রামিংটা তোমার আমার বুঝার কিছুই নাই। সোজা কথা, এই আজকের যে পড়াশোনাটা সেটা হচ্ছে কম্পিউটারকে একটু হেল্প করা, যে আমরা এইভাবে প্রোগ্রামগুলো নর্মালি যেভাবে করতাম এভাবে না করে এভাবে করবো, ঠিক আছে? এখন এই প্রোগ্রামটাকে যদি আমি অ্যাড্রেসিভ পয়েন্টার স্টাইলে করতে চাই, তাহলে আমি কিভাবে প্রোগ্রামটা করবো, ঠিক আছে? ফর এক্সাম্পল তোমরা তো এইটুকু বুঝো না? এই প্রোগ্রামটা বুঝতে কি তোমাদের কোনো কষ্ট আছে? আমি যদি এখন বলি প্রোগ্রামটা শেষই করি printf %d y, তার মানে কি হলো, y মান প্রিন্ট হলো, y মান কোথায় পেলো, x থেকে পেলো। তোমার কোনো রকম ফিলিংসই আসবে না আজকে, কারণ তুমি মনে হবে তুমি দুটাই বুঝো। শুধুমাত্র হচ্ছে কি এই জিনিসটা শিখে রাখো, এতদিন ধরে যে প্রোগ্রামিং গুলো করছে এই প্রোগ্রামিং গুলো পয়েন্টার প্রোগ্রামিং এ রূপান্তরিত করবে যখন দেখবা তোমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার পারফরম্যান্স খারাপ হচ্ছে। তো কথা বোঝা গেছে? আজকের প্রোগ্রামিং টেকনিক খুবই কম, আজকে হচ্ছে শুধু সিস্টেম আর্কিটেকচার শেখা। দেখো এখানে কোন ভেরিয়েবলটা হচ্ছে নেই, y ভেরিয়েবলটা নেই, তাই না? তাকে দেখো, জি স্যার। y ভেরিয়েবলটা নেই, ঠিক আছে? বুঝছো না? তাহলে আমি যদি এই কাজটা করি, এটাকে নরমাল একটা ভেরিয়েবল, এটাকে যদি আমি ইন্টিজার *y লিখি, স্টার মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন পয়েন্টার, স্টার মানে হচ্ছে পয়েন্টার। কথা বুঝে গেছে? নরমাল প্রোগ্রামিং এটা করতে পারো, এই প্রোগ্রামিং এর পাশে শুধু একটু পরিবর্তন করবা, যেটা দিয়ে তুমি ম্যানিপুলেট করতে চাচ্ছ তোমার টার্গেট, তুমি সেটাকে পয়েন্টার ভেরিয়েবল দিবা। ক্লিয়ার? পয়েন্টার ভেরিয়েবলের ক্ষমতা হচ্ছে এটা বলা y = address of x। কথা বুঝে গেছে?
আমরা স্ক্যান করার সময় অ্যাড্রেস সাপোর্ট দিতাম না অ্যাড্রেস অফ অ্যাকাউন্ট এমপারসেন্ট দিতাম স্যার এম্পারসেন্ট দিতাম এম্পারসেন্টের সঙ্গে আমি বলেছিলাম যে এই স্ক্যান অপারেটরটা এই ঠিকানা ব্যবহার করার জন্য এম্পারসেন্ট অপারেটরটা ইউজ করে এম্পারসেন্ট ওই অ্যাড্রেসে যার পরে সে ভ্যালুটা সেভ করে যেহেতু y একটা পয়েন্টার ভেরিয়েবল ঠিক আছে আমি x এর অ্যাড্রেসটা y কে দিয়ে দিলাম কথা বুঝে গেছে এখন আসো এখানে ছিল x = 5 ঠিক আছে আমি দিলাম অ্যাড্রেস দ্যাট মিন্স কিন্তু আমি ভ্যালুটা নিলাম না মানে কি আমার কাছে দেখো তো যদি আমি এই 5 টাকে এই 5 এ নিই আমি কি এখানে মুছে দিয়েছি মুছে দেই আছে এখানে আছে দ্যাট মিন্স তুমি কম্পিউটারে এখানেও 4 বাইট অ্যালোকেট করেছো এখানেও 4 বাইট অ্যালোকেট করেছো অ্যালোকেট করে রেখেছো একদম অকুপাইড করে রাখছো সেম মানটা জাস্ট নিলাম Same মানটা চিনে নিলাম সো এখন আমি ওয়েস্টেজ করলাম না আমি জাস্ট বললাম যে আমি ওর অ্যাড্রেসে ফোকাস আমি বললাম যে আমি ওর অ্যাড্রেসে ফোকাস এই কথাটা বলার অধিকার আমি এই জন্য পেলাম কারণ আমি পয়েন্টার টাইপের ভেরিয়েবল ঠিক আছে আচ্ছা এখন যদি আমি কোনো কারণে এইভাবে লিখি প্রিন্টএফ এখন মানটা প্রিন্ট করার জন্য তোমাকে একটু পরিবর্তন আনতে হবে আর যেহেতু ইন্টিজার টাইপের ইন্টিজারই থাকবে এই ওয়েস্টেড অফ করতো ওয়াইটাকে স্টার ওয়াই দিয়ে প্রিন্ট করবে ঠিক আছে কি আসবে ওই এইটাও এই প্রোগ্রামটা আউটপুট দিত এই প্রোগ্রামটা তাই আউটপুট দিবে তাহলে দেখো এখানে কি আসলে প্রোগ্রামিং বোঝার কিছু আছে কাজ একটু জলদি হবে স্যার এই তো নাকি স্যার কাজটা একটু ফাস্ট হবে এছাড়া আর কিছু না না এখন এই পড়াটা পড়ালামের জন্য যে আমাদের সামনে আমরা অ্যারে প্রোগ্রামিং করেছি পয়েন্টার অ্যারে ইজ এ গুড ইস্যু ভালো প্রোগ্রামিং মানে কনটেক্সচুয়াল প্রোগ্রামিং কিংবা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য পয়েন্টার অ্যারে এবং পয়েন্টার প্রোগ্রামিং খুব জরুরি কারণ পয়েন্টার অ্যারেতে ফাস্ট কম্পাইলেশন হয় পয়েন্টার প্রোগ্রামিং এ ফাস্ট আউটপুট আসে ঠিক আছে তো এই ট্রান্সফরমেশনটা শুধু মনে রাখতে হবে তুমি যে প্রোগ্রামগুলো এখন এতদিন ধরে করছো ওই প্রোগ্রামগুলো যে ভেরিয়েবলটাকে যে কোনো একটা ভেরিয়েবলকে তুমি যদি অ্যাড্রেসের কাজে ব্যবহার করতে পারো তাহলে ভ্যালু পিক করতে বা ভ্যালু প্রসেস করতে তোমার দ্রুত সময় লাগবে এই আর কিছু না বুঝা গেছে স্যার কিসে আছে ইউপিএস এর আছে স্যার ইপিএস কি আসলে আমাদের জন্য আছে তো ইউপিএস এর আছে কারেন্ট যাওয়ার পর থেকে শুরু হয়েছে অফ হয়ে গেছে স্যার ব্যাটারি লো হয়ে গেছে এটা মনে হয় নেটওয়ার্কিং সুইচের মধ্যে আছে ওকে আচ্ছা ওয়েট আচ্ছা যেহেতু এটা পয়েন্টার ভেরিয়েবল বুঝো যেহেতু এটা পয়েন্টার ভেরিয়েবল এই পয়েন্টার ভেরিয়েবল ব্যবহার করতে গেলে ভ্যালু ব্যবহার করতে গেলে স্টার কি দিতে হয় তুমি যদি শুধু ওয়াইটা তাহলে হতো না ক্লিয়ার যেহেতু এটা পয়েন্টার টাইপের ভেরিয়েবল এটা ব্যবহার করার সময় স্টার চিহ্ন দিবা আর কিছু না সব সেম স্যার ইন্টিজারের সময় কিরকম দিতে হবে স্টার ওয়াই ডিক্লেয়ার করার সময় স্টার চিহ্ন দিবা ভ্যালু ব্যবহার করার সময় স্টার চিহ্ন দিবা ঠিক আছে ভ্যালু নেওয়ার সময় অ্যাড্রেস অপারেটর ইউজ করবা এই প্রোগ্রামটা পার্থক্যটা শুধু দেখার চেষ্টা করো এখানে তুমি ইকুয়াল চিহ্নতে মান নিতা এখানে তুমি অ্যাড্রেস থেকে মান নিবা ক্লিয়ার বুঝতে পারছি এই লাইনটা কি রকম হলো এই রকম হলো ক্লিয়ার তাহলে আমরা পয়েন্টার প্রোগ্রাম করতে হবে না স্যার হয়ে গেল ছবি তুলবো পসিবল বুঝতে পারো ফোন লাইক করতে না এখন খাটিং এই জন্য না স্যার এমনিতেই স্যার লেখাপড়া রেভলিউশন করছো ও স্যার পার্ট টাইম ফটোগ্রাফি করে স্যার ফ্ল্যাশ লাইটে জ্বালাতে পারে না মোবাইল কিনছে এখানে ফ্ল্যাশ লাইট জ্বালাতে গেছে আচ্ছা খুব এক্সপার্ট স্যার আচ্ছা ইলেকট্রিসিটি ঠিক কয়টা গেছে বলতে পারো আজকে ঠিক 12টা 12টায় গেছে ঠিক 12টা 12টার 2-3 হবে আমাদের জেনারেটর মানে এই বিল্ডিং এর জেনারেটর আছে বাট ক্লাসরুমের জেনারেটর তেলের দাম যে বাড়ছে স্যার এটা কি স্যার সত্য দেশে বলে মাত্র 18 দিনের তেলের মজুদ আছে এগুলো স্যার এক মাসের পেট্রোলের আছে 18 দিন এক মাস আছে ডিজেল আরেকটা কি জানি ওইটা সেটা কি সত্য স্যার শোনো তোমাদেরকে একটা মজার কথা বলি বাট পিছনে সাইলেন্ট হয়ে যায় না আওয়ামী লীগ সরকার যাই হোক শেখ হাসিনার মাথায় বুদ্ধি আছে আসল জায়গায় আছে সে সে এত দুর্বল মাথা নিয়ে কাজ করে না তার মাথায় কিছু একটা আছে সেটা সে ধামাকা দেখাবে
আসো যখন একটু সাইলেন্ট থাকো। একটা প্রোগ্রাম দেখো, ঠিক আছে? void main, okay? X equal to 5. Just একটা সেন্টেন্স দেখো, এটা থেকে এটা আলোচনা করবো। প্রিন্টেড আমরা জানি যে পার্সেন্টেজ d দিয়ে ইন্টিজারের ভ্যালু বের করা হয়। ভাই একটু সাইলেন্ট থাকা যায় না? তুই এনে দাঁড়া, সামনে একটা ইয়ে নিয়ে দাঁড়াবি, খামার নিয়ে দাঁড়াবি, দাঁড়ায় বলবি না আমি কথা বলে নাম যা। এই অত ম্যাচুরিটিতে আসা দরকার বলা হয়নি যে ভার্সিটিতে ভর্তি হয়েছে চুপ থাকা দরকার। দেখো পুরো ভিডিও খালি silent থাকছে। তাই এদিকে স্টপ দেখাও কি লিখছি বলো এটা পার্সেন্টেজ d এটা পার্সেন্টেজ p পার্সেন্টেজ p আমরা আগে এখানে ইউজ করিনি তোমরা এটা খাতায় লিখে রাখো কম্পাইল করে দেখবা এটা দিলে তুমি একটা হেক্সাডেসিমাল নাম্বার পাবা ক্লিয়ার হ্যাঁ খেয়াল করে দেখো যখন d লিখেছি তখন এখানে অ্যাড্রেস অপারেটর ইউজ করি নাই বা যখন p লিখেছি তখন এখানে অ্যাড্রেস অপারেটর ইউজ করেছি ঠিক আছে জি স্যার। এইটা রিটার্ন করবে হচ্ছে ভ্যালু আর এটা রিটার্ন করবে হচ্ছে তোমার মেমরি লোকেশন ওকে কারণ তোমার মেমরি লোকেশন জানার প্রয়োজন হতে পারে কোনো কোনো ক্ষেত্রে মেমরি লোকেশন জানা প্রয়োজন কিরকম আমি বলি আমি প্রোগ্রামিং লিখতেছি এভাবে যে রহিমের পাশের পাশে গরিব আছে রহিমের অ্যাড্রেস হচ্ছে 40 ওকে রহিমের অ্যাড্রেসটা জানার প্রয়োজন হতে পারে। হ্যাঁ প্রিন্ট দ্য ভ্যালু ফ্রম করিম করে। বলতে পারি কিনা জি স্যার। রহিমের পাশে পাশে করিম আছে রহিমের অ্যাড্রেস 40 প্রিন্ট দ্য ভ্যালু ফ্রম করিম বলতে পারি তাহলে অ্যাকচুয়ালি আমি এটা সংক্ষেপে বললাম আর কি আসলে তো এটা প্রোগ্রামিং এর কথায় রূপ নিবে ভবিষ্যতে 41 তাহলে অ্যাকচুয়ালি ব্যবহার চলছে দ্যাট মিন্স আমি যদি অ্যাড্রেসটা জানতে পারি তাহলে অ্যাড্রেসের সাথে যদি আমি প্লাস 1 করতে পারি তাহলে কি হবে পরের অ্যাড্রেসটা হবে দ্যাট মিন্স কোনো না কোনো সময় আমার এই অ্যাড্রেস বের করা প্রোগ্রামিং জানতে হবে এইজন্য এটা দেখাইলাম ঠিক আছে পার্সেন্টেজ p দিলে হেক্সাডেসিমাল নম্বরে অ্যাড্রেস বের হবে এবং অ্যাড্রেস অপারেটরটা অবশ্যই দিতে হবে আর যদি শুধু আমরা x লিখি তাহলে ভ্যালু বের হবে ঠিক আছে একটা আরেকটা দেখো। হুম? গান স্যার। ওকে এখন দেখো নরমাল প্রিন্টিং এটা লিখে রাখো গান কম্পিউটার নাই তো এগুলো তোমাদেরকে লিখে দিচ্ছি লিখে রাখো তাহলে পাশে মিলাইতে পারবো আমি একটা পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার p ওকে স্টার চিহ্ন দিলে কি হলো পয়েন্টার তুমি পরের লাইনেও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবা পরের লাইনেও ক্লিয়ার জি স্যার। এইভাবেও পারবা আবার এইভাবেও পারবা আগের লাইন একটা এইভাবেও পারবা ঠিক আছে আগের লাইনে করা যাবে না স্যার? হ্যাঁ পারা যাবে এই যে করলাম ইন্টিজার থাকলেই হলো স্টার থাকলে বুঝবে পয়েন্টার স্টার না থাকলে বুঝবে নরমাল ঠিক আছে এক লাইনেই করতে পারবা ঠিক আছে এখন দেখো এখানে যদি আমি এই নরমাল ভেরিয়েবলটাকে ইনপুট দিই scanf পার্সেন্টেজ d ampersand x এভাবে আমি ইনপুট দিব তাই না জি স্যার। এখন আমি যদি মনে করি যে কোনো কারণে আমি হচ্ছে ওইটার ভ্যালুটাকে অ্যাড করতে চাই তাহলে আমি কিভাবে অ্যাড করব আমরা জানি যে পয়েন্টার ভেরিয়েবল ভ্যালু নিতে পারে ঠিকানা থেকে ক্লিয়ার কার ঠিকানা থেকে x এর ঠিকানা থেকে তাহলে দেখো ভ্যালু নেওয়ার ক্ষেত্রে তুমি জাস্ট p লিখে যদি অ্যাড্রেস অফ x লেখো তাহলে কিন্তু ভ্যালুটা আসবে দেখো এই যে তুমি কিন্তু অ্যাড্রেস দিয়ে ভ্যালুটা সেভ করছো কম্পিউটারের কাছে সো আমি চলো এখানে এটা বড় করে দেখালাম যেন বুঝতে তোমাদের সুবিধা হয় ঠিক আছে তাহলে দেখো তুমি p লিখে অ্যাড্রেস থেকে x টা নিলাম তার মানে কি আসলে ভ্যালুটা কিন্তু এখানে আসে নাই এইজন্য পয়েন্টার প্রোগ্রামিং ফাস্ট মানে যখন আমি লিখতাম p = 5 তখন 5 টা এখানে চলে আসতো ক্লিয়ার জি স্যার। এখন আসে নাই শুধু রিফার করা বলে এটাকে পয়েন্টার প্রোগ্রামিং মানে রেফারেন্স p x এর অ্যাড্রেসকে ফোকাস করেছে ভাষাটা এরকম আমি তোমার ঠিকানাকে টার্গেট করেছি কিন্তু আমি তোমার ঠিকানা থেকে কিছু আনি নাই আমি তোমার অ্যাড্রেস দিয়েই প্রোগ্রামিংটা কমপ্লিট করব ঠিক আছে তো
তো এখন যদি কোনো কারণে আমি আউটপুট পেতে চাই যে স্যার আমি p এর মানটা নিব, ক্লিয়ার? তাহলে আমাকে লিখতে হবে প্রিন্টের অবশ্যই মান দেখতে গেলে পার্সেন্টেজ দিয়ে দিতে হবে এবং অবশ্যই স্টার চিহ্নটা দিতে হবে, ক্লিয়ার? বুঝে গেছে ব্যাপারটা? পার্সেন্টেজ পি কিসের জন্য দেওয়া লাগতো? পার্সেন্টেজ পি না, স্টার পি। আর পার্সেন্টেজ পি দিতে হলে ঠিকানা প্রিন্ট করবে। ঠিকানা print করবে। তুমি তো ঠিকানা প্রিন্ট করবে না, তুমি তো ভ্যালু প্রিন্ট করবে। তাহলে কি দিবা? পার্সেন্টেজ দিয়ে দিবা, ঠিক আছে? দিস ইজ দ্য মেইন বেসিক অফ পয়েন্টার প্রোগ্রামিং, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি আরেকটা প্রোগ্রামিং করি, ওকে, প্রবলেম স্টেপিংটা ভালো করে আমার write a C program to check given string write a program to check whether the given string is palindrome or not. Clear? আমি আজকে তোমাদেরকে যেটা হবে লজিকটা বুঝিয়ে দিয়ে যাবো, ঠিক আছে? লজিকটা বুঝিয়ে দিয়ে যাবো, তোমরা প্রোগ্রামটা স্টার্ট করবা। এই প্রোগ্রামটা তোমরা তোমাদের বাসায় করে খাতায় অ্যানালাইসিস করে এভরিথিং রেডি করবা। টিউজডেতে আমি প্রোগ্রামটা যখন এক্সপ্লেনেশন শুরু করব কিংবা আলোচনা শুরু করব তখন কিন্তু আমি যে কেউ বলতে পারি যে বলো তো তুমি এটা কতটুকু সলভ করেছো, ঠিক আছে? কিছু তো তোমার কাছে থাকবে, আইদার তোমার কাছে পুরোপুরি সলভ করা অবস্থা থাকবে অথবা তোমার কাছে হাফ ডান থাকবে, ঠিক আছে? এখন কিন্তু আমাদের মধ্যে এমন কেউই থাকবে না যার প্রোগ্রাম হচ্ছে ইনিশিয়াল লেভেলে থাকবে। আইদার প্রবলেম আছে স্যার হয়নি, অথবা আমি করেছি আউটপুট আসেনি কিন্তু করেছি। কি করেছো? এই 10 লাইন লিখেছি, এরর থাকতে পারে বাট হবে না এরকম কোনো বান্দা এখানে নাই, ঠিক আছে? খালি খাতা নিয়ে আসা যাবে। খালি খাতা নিয়ে আসা যাবে, প্যালিন্ড্রম, ওকে? আর আমার দায়িত্ব কি তোমাকে লজিকটা বুঝে দেওয়া, বুঝে দিচ্ছি। প্যালিন্ড্রম কি তোমাকে বলি, MADAM, ম্যাডাম। ম্যাডাম মানে কি বলো? আপু কি আপা? শিক্ষিকা। আচ্ছা, এটা ডবলটাও দেখি। সেমই হয়, ম্যাডামই হয়। ম্যাডাম ম্যাডাম একই হয়। এদিক থেকে বললো ম্যাডাম, এদিক থেকে বললো ম্যাডাম। আচ্ছা, আরেকটা দেখো। রেস্কার, ঠিক আছে? কি হলো? উল্টালে একই আছে না? হ্যাঁ। রেস্কার আছে, ওকে। 757 উল্টালে এক আছে? সেম। 11211, ঠিক আছে? দিস আর দ্য প্যালিন্ড্রম। এখন তোমাকে কি করতে হবে তাহলে? আমি লজিকটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমে তোমাকে একটা ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করতে হবে, তারপরে ইনপুট হিসেবে নিতে হবে। আইদার তোমরা গেট এস ব্যবহার করবে, আমি তোমাদেরকে যেভাবে আগের ভিডিও দেখবা, ভিডিওতে করাইছি, গেট এস ব্যবহার করবা, অথবা এর গেট এস ব্যবহার করবা, ইনপুটটা নিলা। অথবা তোমরা অ্যারে ডিক্লারেশন করে অ্যারে ডাইনামিক অ্যারেতে ইনপুটটা নিবা। তোমাদেরকে তিনটা ওয়ে শিখাইছি। ইনপুটটা নিলা, তারপরে ফর লুপ দিয়ে ওটাকে রিড করবা। কিভাবে? একটা লুপ চালাবা প্রথম লোকেশনে, আরেকটা লুপ চালাবা লাস্ট লোকেশনে, ঠিক আছে? লিখবা a of I equal to a of j. If a of I equal to a of j, তাহলে কোনো সমস্যা নেই, চলতে থাকবে। যখন ফলস হবে তখন বলবো নট ভ্যালিড, ঠিক আছে? দেখো একটা লজিক বলি, M A D A N, ঠিক আছে? তুমি যদি এটাকে I ভাবো আর এটাকে j ভাবো তাহলে কি তোমার কোনো প্রবলেম আছে? আছে? না স্যার, এটাকে যদি তুমি a of I বলো আর এটাকে যদি b of j বলো, প্রবলেম আছে? আছে? আছে কিনা বলো? শোনো, তুমি এইভাবে বলতে পারো, ফর
I equal to 0, I less than equal to 5, I plus plus, এটা বলতে পারো না? জানি না ঠিক একইভাবে তুমি এটা বলতে পারো for I equal to 5, I greater than equal to 0, I minus minus, সমস্যা কি ভাই? এটা বললে পিছাতে থাকবে, এটা বললে আগাতে থাকবে, একই ঘটনা, ঠিক আছে? এই আমার কথা লজিক বুঝছো? এটা বললে পিছাতে থাকবে, এটা বললে আগাতে থাকবে। দুটো লুপ যদি তুমি একসাথে চালাও কি হবে? একটাকে পিছনে ধরো, একটাকে সামনে ধরো, দুটাকে আরেকটা কথা বলে তো প্রোগ্রাম মিলে যাবে। এটা বলবো না, এই দুটো লুপের মাঝখানে একটা ইফ কন্ডিশন রাখো, তাহলে তো প্রোগ্রামটা মিলে যায়। ট্রাই করো। অবশ্যই আমার ব্লগের মধ্যে নাম্বার প্যালেট নম্বরের লজিক আছে, সো আমি এটাকে ইচ্ছা করে স্ট্রিং করে দিয়েছি যাতে তোমাদের একটু কষ্ট করতে হয়। খবর মিলে গেলে তো মজা পাবে না বাবা, পারা উচিত তোমাদের, ঠিক আছে? আচ্ছা, আরেকটা দেখো, সেটা লিখছ লেখা আছে, তুমি লেখো। রাইট given number is দেখো তোমাদের একটা লজিক দেখাই। পারফেক্ট নাম্বার। আমি একটা নাম্বার তোমাদেরকে ইনপুট দিলাম 6, ওকে 6। জি স্যার। আগে থিওরি না বুঝো, আগে প্র্যাকটিক্যাল না বুঝো, আগে ঘটনাটা বুঝো, তাহলে প্রোগ্রামিং রিলেট করতে পারবা, ঠিক আছে? আমার কাছে ডেটা আসছিল একটা প্রোগ্রাম নিয়ে, 0 1 ছাড়া কিবোর্ডে প্রেস করা যাবে না, আছে ক্লাসে নাই স্যার? আমার কাছে একটা আসছিল তোমাদের কাছে একটা প্রবলেম নিয়ে, যে সে যে কোনো বাইনারি নাম্বারকে ডেসিমাল নাম্বারে রূপান্তরিত করতে চায়, কিন্তু যে কোনো বাইনারি নাম্বারকে ডেসিমাল নাম্বার রূপান্তরিত করতে গেলে যদি ভুল বাইনারি নাম্বার দেয় তাহলে প্রোগ্রামটা কাজ করে না। তো এইটা আমরা যে প্রোগ্রামিং গুলো করছি সেই প্রোগ্রামিং এ বেসিক দিয়ে প্রোগ্রামটা করা সম্ভব, এটাকে সেটা করে দিলাম। সেগুলো দিয়ে স্যার এবার চিন্তা করি আমি, শোনো কখনো বেশি দূরে যাওয়ার দরকার নেই, তোমরা যা জানো এটা দিয়ে সম্ভব। আর নাম্বার গুলো কিন্তু খুব অদ্ভুত, যেমন ও হচ্ছে 1 এবং 0 ছাড়া কোনো কিছু প্রেস করতে দিবে না, কিন্তু তুমি প্রথমে একটু প্রেস করে ফেলেছো, তাহলে তুমি কিভাবে আটকাবা? তুমি কি প্রোগ্রামটা রান করাবে না? ব্যাপারটা কিন্তু এরকম না, তুমি ইনপুটটা নিলা, যে কোনো নাম্বারকে যদি তুমি 10 দিয়ে ভাগ দাও, যদি ভাগশেষ 0 হবে অথবা 1 হবে তাহলে বুঝবা যে এটা বাইনারি নাম্বারই ছিল। আর যদি ভাগশেষ 2 হয় কিংবা 3 হয় কিংবা 4 হয় তাহলে বুঝবা যে এর মধ্যে অন্য কোনো ঝামেলা আছে, ঠিক আছে? ওই যে তোমাদেরকে বলছিলাম 10 আর 2 এই দুটাকে যদি ইউজ করতে পারো তাহলে 99% প্রবলেম সলভ করতে পারবে। ইনপুট দিলাম 6, দেখো 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, তাই না? ওকে, 6 ছাড়া, উক্ত নাম্বার ছাড়া কি কি দিয়ে ভাগ যায়? 1 2 3, এই তিনটা যোগ করে দেখো তো কত হয়? 6। ক্লিয়ার? তুমি যদি 9 ইনপুট দাও, 9 কি দিয়ে ভাগ? 1 দিয়ে যায়, 3 দিয়ে যায়, আর কি দিয়ে যায়? আর যায় না, আর যায় না। আর যায় না। তুমি যদি 12 নাও তাহলে 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে 4 দিয়ে যায়, 6 দিয়ে যায়। 6 দিয়ে যায়, আর যায় না। আর যায় না, 16 হয়, কোনোদিনই মিলবে না, ঠিক আছে? সো এরকম পারফেক্ট নাম্বার আমি তো খুব কম আছে দুনিয়াতে, ঠিক আছে? তো প্রথমে ইজি প্রোগ্রাম দিলাম, রাইট এ সি প্রোগ্রাম টু চেক দ্য গিভেন নাম্বার ইজ পারফেক্ট অর নট, ঠিক আছে? সো তুমি ইনপুট দিবা, সে বলবে এটা পারফেক্ট না। তোমাদের মধ্যে যে প্রোগ্রামটা সহজে মিলাতে পারবে সেরকম প্রোগ্রাম লিখবা। রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড অল দ্য পারফেক্ট নাম্বার বিটুইন 1 and 1000। তাহলে কি করবে? উপরে একটা ফর লুপ দিবা, ফর লুপ দিতে দিয়ে হবে। আই এর মানটাকে কন্ডিশনের মধ্যে নিয়ে আসবে, ঠিক আছে? সো
সো এই দুটো প্রোগ্রাম আজকে ট্রাই করবো। ক্লিয়ার? মানে পারফেক্ট নাম্বারগুলো শুধু প্রিন্ট করতে বলবো এই তো। পারফেক্ট নাম্বারগুলো প্রিন্ট করতে বলবো। আগে চেক করা যায় প্রোগ্রাম করো। এটা চেক করা আর এটা চেক প্যালেন্ডাম চেক করা। তারপরে তোমার হচ্ছে স্ট্রিং, অনেকগুলো স্ট্রিং চেক বের করা, নিজে থেকে বের করা, নিজে থেকে পরে বা আগেটা করো। করে তোমরা হচ্ছে লজিকটা প্রথমে ইন্টারনেট আগে পড়ো। কিভাবে পড়বা? লজিক তোকে বলেই দিচ্ছি, আগে ট্রাই করো। শোনো, তোমাদের একটা কথা বলি, তোমরা প্রোগ্রাম বহুভাবে মিলাইতে পারবা। ক্লিয়ার? নেট থেকে কপি করে মিলাইতে পারবো। আমাকে খুশি করার জন্য মিলানোর দরকার নাই, নিজেকে খুশি করো। নিজেকে খুশি করো। মানে নাম্বারের জন্য ধরো আমার নাম্বার পাওয়ার জন্য, শোনো আমি তোমাকে নাম্বার করবো, স্যাটিসফ্যাকশন তোমাকে বলি তুমি যদি ফাইনাল এক্সামে 50 তে 50 পাও 100%, তাও আমি তোমাকে প্লাস দেবো না। আমাকে স্যাটিসফাই, তুমি যদি তোমাকে নিজেকে স্যাটিসফাই না করতে পারো, এখন আমি ঠিক অটোমেটিক্যালি ভাবে ওটা বুঝে যাবো অ্যাকচুয়ালি তুমি তোমার ডেভেলপমেন্ট হয়েছে কিনা। এখন আমি তোমাকে হচ্ছে 20টা হোমওয়ার্ক দিয়েছি, তুমি 20টা হোমওয়ার্ক 100% মিলাই দিছো, তুমি বহুভাবে মিলাইতে পারো। আমি এত বোকা না যে তুমি মিলাইলে আমি তোমাকে নাম্বার দিলাম। সব হবে ভাইবা বোর্ডে। সব হবে ভাগা পড়ে। সো তুমি নিজেকে তৈরি করো। ক্লিয়ার? তুমি নিজেকে তৈরি করো। আমি বলি তুমি নিজেকে তৈরি করো যাতে করে তুমি যা কিছু ভাগা পড়ে নিয়ে আসছো আমি যেন সব অ্যাকসেপ্ট করি। স্যার যদি এমনিতে রেজাল্ট খারাপ হয়, স্যার ভাইবা বোর্ড যদি ভালো হয়, মানে মোটামুটি বেসিকটা যদি পারি, কিন্তু প্রোগ্রাম যদি মিলাইতে না পারি পরীক্ষায়, স্যার তাহলে কি হবে? দেখো এই প্রোগ্রাম পরীক্ষা মিলাইতে না পারলে কি ভাগা পড়ে মিলাইতে পারবা? আচ্ছা, টুকটাক বেসিক দিয়ে সেগুলো টুকটাক বেসিকে তো টুকটাক নাম্বার বাবা। আমি বলি তোমাকে বলি, স্যার আমি তোমাকে প্রথম ভাইভাতে বললাম ভেরিয়েবল কি, তুমি পারলা, তা আমি তোমাকে একটু পারবো না, আমি বলবো আরে কি তুমি পারলা, তারপরে পয়েন্টার কি তুমি এটাও পারছো, তোমার কোশ্চেন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না পারছো। এর একটা কথা। আর তুমি যদি প্রথমেই যদি আটকায় দাও যে স্যার আমি আর পারি না, তাহলে তো আমি আর যাবো না। যাবো তোমাকে কি টর্চার করবো? করবো না। তোমার উপর ডিপেন্ড করছে তুমি আমাকে কতদূর নিয়ে যাবা। তোমাদের মধ্যে সে বুদ্ধিমান যে আমাকে লং টাইম ব্যবহার করবে। ক্লিয়ার? চেষ্টা করো একটা উত্তর দিতে। তারপরে আমি তোমার আমল নামাগুলো তোমাদের সামনে বের করবো, তোমাদের হোমওয়ার্ক গুলো বের করবো। বের করে একটা হোমওয়ার্কে বললাম যে এই লাইনে তুমি কি লিখছো, অবশ্যই কপি করা হলে তুমি বলতে পারবে না। শোনো, আমার একটা স্টুডেন্টের গল্প বলি, 3টা স্যারের 3টা হোমওয়ার্ক জমা দিচ্ছে, তো আমি বের করলাম, বের করে 3টা 3 হাতে লেখা। তারে ধরলাম, সে তো টাকা দিয়ে হোমওয়ার্ক লেখায়, আমার অবস্থা। মানে মানুষ টাকা দিয়ে প্রাইভেট টিউটর রাখে না, সে টাকা দিয়ে হোমওয়ার্ক লিখে নিয়েছে, আমার অবস্থা। তার অনেকগুলো টিউটর আছে। সো এগুলো হচ্ছে তুমি যেভাবে অ্যাসাইনমেন্ট জমা দাও, যেভাবে হোমওয়ার্ক জমা দাও, ফাইনালি তো আমরা বুঝতে পারবো, তাই না? তো এই জন্য ওগুলা করবে না, তুমি আগে নিজে খুশি হয়েছো কিনা সেটা দেখো, মানে তুমি নিজে পারো কিনা। তুমি যদি দেখো তুমি নিজে বুঝতেছো পারতেছো, আমি এটাই দেখবো, অন্য কিছু দেখবো না। স্যার আপনি বলছিলেন সেকেন্ড সেমিস্টার থেকে স্যার প্রেজেন্টেশন ভাইবা হবে স্যার। সেকেন্ড সেমিস্টার না, প্রেজেন্টেশন ভাইবা সেকেন্ড সেমিস্টার থেকে তো ওটা ম্যান্ডেটরি ভাইবা পার্ট, বাট এই ভাইবাটা ভাইবা ফার্স্ট সেমিস্টার থেকে হবে। তোমাদের সেশনালের ভাইবাটা হবে। সেশনাল মানে কি, তোমাদের এখানে দুটো এক্সাম দিচ্ছে, একটা থিওরি একটা প্র্যাকটিক্যাল। ক্লিয়ার? তোমাদের স্যার 4.5 কোশ্চেন দিয়ে একটা স্যার বুঝাই দেন স্যার কেমন ভাইবাটা হবে, একটা কোশ্চেন করে দেন। স্যার তো বললো যা ইচ্ছা আমল তা নাম্বার দিয়ে বের করে দিবেন, দেন একটা লাইন বলবো যে ওকে, তোমাকে কোশ্চেন করি। না আমাকে না, আমাকে না, যেমন একটা বলেন। কাকে কোশ্চেন করবো বলো? আকাশকে স্যার। আকাশ, আকাশ বলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 42 হয়েছে স্যার। What is the difference between variable and pointer variable? এই এটা বলতে হবে। পয়েন্টার ভেরিয়েবল যদি মাত্রই তো বলবো। আচ্ছা বাংলায় বলো, what is the difference between variable and pointer আপনি কি variable? ইংলিশে আশা করছিলেন? হ্যাঁ আপনি তো স্যার বলো বলো, আমরা একটু আগে বললাম তো, তুমি বলতে পারবে না, অনুমান করে বলতে পারবে না। What is the difference between variable and pointer variable? What is the difference between variable and pointer variable? না, ভেরিয়েবল নরমালি যে কোনো একটা কম্পিউটারের যে র্যামের যে কোনো একটা প্লেস নিয়ে নেয় স্যার। র্যান্ডমলি যে কোনো একটা জায়গা বুক করে। ভেরিয়েবল কম্পিউটারের একটি মেমোরির নাম বলতে পারি,
বলতে পারি ভেরিয়েবল ইজ এ আমরা আর কি বলতে পারি তোমরা আর কিভাবে পড়ো বাংলা বইতে ভেরিয়েবল ইজ এ চলক এটা বলতে পারো আচ্ছা খুব ইজি ভাবে বলি ভেরিয়েবল একটা কম্পিউটারের একটা মেমরি অ্যাড্রেস যেখানে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি ক্লিয়ার পয়েন্টার অলসো ভেরিয়েবল যেখানে আমরা অ্যাড্রেস লোকেট করতে পারি শেষ ভেরিয়েবলটা কোথায় আছে সেই লোকেশনটা জানতে পারি অ্যাড্রেস লোকেট করা ভেরিয়েবল থেকে নির্দেশ করা আছে না আমি তোমার কাছে একটা চকলেট আছে আমার কাছে কিছু নাই আমি তোমার চকলেটটা আমার হাতে নিয়ে নিছি এটা হচ্ছে ভেরিয়েবল আর আমি বলেছি ওই চকলেটটা আমার এটা পয়েন্টার কিন্তু আমরা আমার হাতে নিয়ে নিছি স্যার মাইক্রোফোন ঠিক আছে ভিডিও অর্ধেক শেষ হয়েছে পজ করে দাও এটা গুড মর্নিং Nice. টাইম নাই